আমরা 5 দিয়ে শুরু করব। 5 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। From the following information supplied by XYZ Limited, prepare a cash budget for the period from 1st October 2010 to 31st December 2010. তো আমাদের ক্যাশ বাজেট তৈরি করতে বলছে 2010 সালের অক্টোবরের 1 তারিখ থেকে 2010 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তাহলে এখানে কয় মাস? এখানে হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের বাজেট তৈরি করতে বলছে। তো ক্রেডিট সেলস দেওয়া আছে আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রত্যেক পারচেজ দেওয়া, ক্রেডিট পারচেজ দেওয়া, প্রতি মাসে ক্রেডিট পারচেজ দেওয়া আছে, ক্রেডিট সেলস দেওয়া আছে প্রতি মাসে, ওয়েজেস কোন মাসে কত টাকার ওয়েজেস হয় সেটা দেওয়া আছে। তো এডিশনাল ইনফরমেশনে দেখি কি বলছে। এক্সপেক্টেড ক্যাশ ফ্লো, এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স অন 1st October 2000 টাকা 10,500। বলতেছে যে ক্যাশের 1 তারিখের ব্যালেন্স আছে 10,500 টাকা। 1 তারিখের ক্যাশ ব্যালেন্স 10,500 টাকা দেওয়া। তারপরে বলতেছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউ টু ডেটর্স, অর্থাৎ দেনাদারের সময় হলো 2 মাস, আর পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউ টু বাই কাস্টমার, পাওনাদারের সময় হচ্ছে 1 মাস। ঠিক আছে, এরপরে কি বলতেছে, লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, মজুরি দেওয়া হয় 1 মাস পর পর। সেলস কমিশন হয় 2% অফ সেলস পেয়েবল অন মান্থ আফটার সেলস, অর্থাৎ সেলস কমিশন ধরবা তুমি 2% কার উপরে? সেলসের উপরে। এবং এই টাকাটা দেওয়া হবে কবে? যে মাসে বিক্রি হবে তার পরবর্তী মাসে। ঠিক আছে, সেলস কমিশন যে মাসে বিক্রি হবে তার পরের মাসে সেলস কমিশনটা দেওয়া হবে। এরপরে বলতেছে এক্সপেন্ডিচার অন মেশিনারি ওর্থ অফ টাকা 50,000 ইজ পেয়েবল ইন অক্টোবর। বলছে অক্টোবর মাসে 50,000 টাকার মেশিনারি এক্সপেন্স কি হয়েছে, পরিশোধ করা হবে না। এক্সপেন্ডিচার অন মেশিনারি, অর্থাৎ অক্টোবর মাসে 50,000 টাকার মেশিনারি বাবদ খরচ হয়েছে, মেশিনারি কেনা হয়েছে। তো এই হলো আমাদের ইনফরমেশন। আমাদের বের করতে হচ্ছে ক্যাশ বাজেট। তো ক্যাশ বাজেট করার জন্য আমাকে আগে খুঁজে বের করতে হবে কত টাকা আমার নগদ আসলো। ঠিক আছে, কত টাকা নগদ রিসিভ হলো সেটা আমরা আগে আইডেন্টিফাই করব। তো নগদ টাকা আসছে শুধুমাত্র একটা উপায়ে, সেটা হলো পণ্য বিক্রি করছিলাম বাকিতে, সেই টাকাগুলো 2 মাস পর পর পাওয়া গেছে। অর্থাৎ খেয়াল করে দেখি, আমরা যখন আগস্ট মাসে পণ্য বিক্রি করছি সেই বিক্রয়ের টাকাটা কবে পাইতেছি বলছে 2 মাস পর। কোন মাস হয়? আগস্টের 2 মাস পর, আগস্ট সেপ্টেম্বর বাদ দাও, কোন মাস হয়? অক্টোবর মাস হয়। বুঝছি সবাই? বলতেছে যে দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাবো 2 মাস পর, অর্থাৎ বিক্রি করছে আগস্টে, তাহলে আগস্ট সেপ্টেম্বর বাদ দিলে কি থাকবে? অক্টোবর। অক্টোবর মাসে আমি কত টাকা পাবো? 1,85,000 টাকা পাবো। আমাদের বাজেট কিন্তু শুরুই অক্টোবর দিয়ে। তাহলে আমি প্রথমে যেটা বের করবো সেটা হলো ক্যাশ কালেকশন ফ্রম ডেটর্স, অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমি কত টাকা কালেকশন করলাম সেটা বের করব। পাশাপাশি আমরা সেলস কমিশনের কাজটাও এখানে করে ফেলবো, যেহেতু সেলসটা আমার কালেকশনের সময় বসাইতে হবে, এই জন্য আমরা একটা করে বেশি দিয়ে সেলস কমিশনের কাজটা সেরে ফেলবো। তো প্রথমে আমরা কি করছি, মাসের নামগুলো লিখছি। কয়টা মাস ছিল? 2, 4, 5টা মাস ছিল, 5টা মাস লিখছি। ক্রেডিট সেলস বাকিতে বিক্রয় হয়েছে কত সেগুলো লিখছি। এবং সেলস কমিশন বলছিল সেলসের উপরে 2%, সেই 2% করে এগুলোর উপরে 2% করে 3,700, 4,200, 4,900, 3,560, 3,640 হয়েছে, সবগুলোই এই বিক্রয়ের উপরে ধরা হয়েছে। আর কি করছে যে আমাদের অক্টোবর মাসে কত টাকা আমি পেলাম সেটা বুঝবো কিভাবে? ওই যে 2 মাস বলছিল, অর্থাৎ আগস্টে যে আমি পণ্য বিক্রি করছিলাম সেই টাকাটা আসতেছে আমাদের অক্টোবর মাসে। আমাদের বাজেটেড মান্থ হলো 3টা মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আগস্ট মাসের বিক্রয়ের টাকা আমি অক্টোবরে পাইতেছি। আবার সেপ্টেম্বরে যে বিক্রি করছি তার 2 মাস পর হয় নভেম্বর,
আবার আমি অক্টোবরে যেটা বিক্রি করছিলাম তার 2 মাস পর হয় ডিসেম্বর। এরপরে নভেম্বরের 2 মাস পর হয় জানুয়ারি। জানুয়ারির বাজেট নাই বিধায় আসে নাই। ঠিক একই কারণে আমাদের ডিসেম্বরও আসে না। এই 2টা মাস আমাদের বাজেটের পরবর্তী সময়ের কালেকশন এগুলো আসতেছে না। এটা আমরা ফার্স্ট ওয়ার্কিং করলাম যে দেনাদারের কাছ থেকে কত পেলাম এবং কত টাকা কমিশন দেওয়া লাগলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কিং। তো এই একটা অঙ্কের ওয়ার্কিং করলেই হবে আমাদের অঙ্কে, আর কোনো ওয়ার্কিং এর প্রয়োজন পড়বে না। যেগুলো 1 মাসের মধ্যে টাকা কালেকশন করা যাবে ওগুলো আলাদা আমাদের ওয়ার্কিং না করেও সরাসরি কাজ করা যায়। যদি ওইগুলো আলাদা আলাদা করতে চাই তাহলে ওয়ার্কিং অনেকগুলো হয়ে যাবে। ঠিক আছে, কেমন? যেমন আমি যদি চাই ক্রেডিটরটাও দেখাবো, তাহলে চাইলে 1 মাসের ক্রেডিটর অর্থাৎ 1 মাস পর পর, তার মানে আগস্টে তুমি যে পণ্য ক্রয় করছিলা তার টাকা পরিশোধ করা হবে সেপ্টেম্বরে। আবার সেপ্টেম্বরে তুমি পণ্য ক্রয় করছিলে অক্টোবরে টাকা পরিশোধ করা হবে। আবার অক্টোবরে তুমি পণ্য কিনছো বাকিতে, এই টাকাটা পরিশোধ করা হবে নভেম্বরে। তা এইভাবে আমাদের পেমেন্টটা আমি বের করতে পারি, অর্থাৎ পারচেস করছিলাম সেই টাকার পেমেন্ট করা হয়েছে সেটা। আবার আমি চাইলে ওয়েজেসেরও করতে পারি। ঠিক আছে, তো এতগুলো করলে আমাদের সময় অনেক যাবে। যেগুলো ওয়ার্কিং ছাড়াই করা যাবে সেটা আমরা ওয়ার্কিং ছাড়াই করব, কিন্তু যেগুলো আবার 2 মাস 3 মাস বা আবার কমিশনের ঝামেলা আছে ওইগুলো আমরা ওয়ার্কিং করেই নিব, একটু সময় লাগলো ওয়ার্কিং করে নেব। এখন আমাদের কাজ, নেটওয়ার্ক চলে গেছিল। সবাই কি আসো? সবাই তো নাই দেখতেছি। হ্যাঁ, নেট কানেকশন চলে গেছে। আচ্ছা, 2 জন মনে হয়, 2 জন না 3 জন মনে হয় আউট হয়ে গেছে, একটু ওয়েট করি। তো আমাদের ক্যাশ বাজেটের মধ্যে আমাদের প্রথমে কি করতে হবে, ক্যাশ ব্যালেন্স গুলো আগে বসাইতে হবে। যেই যেই মাসের প্রশ্নে ব্যালেন্স দেওয়া আছে, ব্যালেন্স মাত্র একটা মাসের দেওয়া, শুধু জানুয়ারি মাসের ব্যালেন্স, সরি অক্টোবর মাসের শুধু ব্যালেন্স দেওয়া। তো এই অক্টোবর মাসের ব্যালেন্সটাই শুধু আমরা বসাবো ফার্স্টে। আমাদের বাজেট ছিল অক্টোবর থেকে ডিসেম্বর। তাহলে কি, আমি ওপেনিং ব্যালেন্স, আমাদের কোশ্চেনে এই যে দেখো ওপেনিং ব্যালেন্স ছিল এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স অন অক্টোবর টাকা 10,500। অক্টোবর মাসের আমরা ব্যালেন্স বসালাম। বাকি ব্যালেন্স গুলো পরে আসবে, এখন আসবে না, এই ব্যালেন্স গুলো পরবর্তীতে আসবে। প্রথমে আমরা অক্টোবর মাসের কাজ শেষ করব, তারপর আমরা নভেম্বর তারপর ডিসেম্বরের যে ব্যালেন্স গুলো আসে সেগুলোর ক্ষেত্রে চলে যাব। তো এখন খেয়াল করে দেখি আমরা প্রথমে কি করবো, এই ব্যালেন্সের সাথে, ব্যালেন্স অবশ্যই দেওয়া থাকবে কোশ্চেনে, প্রথম ব্যালেন্সটা, এর সাথে আমরা ক্যাশ রিসিভ করছি যেগুলো সব যোগ করব। রিসিভ মাত্র একটা উপায়ে করছি আমরা, সেটা হলো পণ্য বাকিতে যে কিনছিলাম বিক্রি করছিলাম সেটার, অর্থাৎ যার যার মাসে আমি দেখে দেখে বসায় দিব। অক্টোবর মাসে আমরা বসাবো 1,85,000, নভেম্বর মাসে 2,10,000, ডিসেম্বর মাসে 2,45,000। তো এইগুলো আমরা বসালাম। ঠিক আছে, তো আমরা যদি ওপেনিং ব্যালেন্সের সাথে ক্যাশ কালেকশন যোগ করি তাহলে আসতেছে 1,95,500। বাকিগুলোর ব্যালেন্স আমরা এখনই নামাবো না, কারণ আমরা তো এখনো এই দুইটা কিভাবে আসছে সেটাই জানি না, এটা একটু পরে আসবে। তো এইগুলোর ব্যালেন্সও নামবে না, শুধু প্রথমটা আমরা ব্যালেন্স নামাইতে থাকবো। আর যেই যে মাসের টাকার অ্যামাউন্ট পাবো সেগুলো আমরা বসাই দিব। এরপরে পেমেন্ট গুলো আমরা বাদ দিব। তো পেমেন্ট কি কি আছে, পেমেন্ট আছে আমরা যেই কি করছিলাম, পাওনাদারকে টাকা পরিশোধ করছিলাম কয় মাস পরে, 1 মাস পর, অর্থাৎ আগস্টের টাকা সেপ্টেম্বরে পরিশোধ করছি, সেপ্টেম্বরের টাকা কবে পরিশোধ করবো, অক্টোবর মাসে। তার মানে এইটা আমি অক্টোবর মাসে দেখাবো, অক্টোবরের টাকাটা আমি নভেম্বর মাসে দেখাবো, আর নভেম্বরের টাকাটা আমি ডিসেম্বর মাসে দেখাবো, কারণ আমাদের এখানে পেমেন্ট ডেট ছিল 1 মাস, অর্থাৎ 1 মাস পর পর তুমি এই টাকাগুলো বসাবা। সেপ্টেম্বরের টাকা অক্টোবরে বসাবো, অক্টোবরের টাকা নভেম্বরে বসাবা, নভেম্বরের টাকা ডিসেম্বরে বসাবো। তাহলে 1,00,000, 1,20,000 আর 90। দেখো 1,00,000, 1,20,000 আর 90 কোন মাসে বসাইছি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে। ঠিক আছে, ঠিক একইভাবে ওয়েজেসটাও বসাবো। ওয়েজেসে 1 মাস সময় নিছে, তাহলে আমি কোনটা থেকে শুরু করবো, সেপ্টেম্বর থেকে শুরু করবো, কারণ 1 মাস যেহেতু। তাহলে সেপ্টেম্বরের টাকাটা আমি অক্টোবরে বসাবো, অক্টোবরের টাকা নভেম্বরে, নভেম্বরের টাকা ডিসেম্বরে বসাবো। 65, 75, 54,000। দেখো 65,000, 75,000, 54,000। ঠিক আছে, এই হলো আমাদের দুইটা পেমেন্ট পেলাম। তারপরে আমাদের সেলস কমিশন ছিল। সেলস কমিশনও কিন্তু কি ছিল, 1 মাস সময় ছিল। কিভাবে বুঝলাম 1 মাস, এখানে বলছিল সেলস কমিশন 2% অন সেলস ইজ পেয়েবল 1 মান্থ আফটার সেলস, অর্থাৎ যেই মাসে সেলস হবে তার পরের মাসে সেই টাকাটা কমিশনটা দেওয়া হবে।
তাহলে কি এটা আমি 1 মাস পর পর বসাবো। তাহলে কোন টাকাগুলো, যেই টাকাগুলো কোনটা ধরবো, আমি সেপ্টেম্বরকে ধরবো, কারণ 1 মাস পরে বসাইতে হলে সেপ্টেম্বরকে ধরতে হবে। সেপ্টেম্বরের টাকাটা আমি অক্টোবরে বসাবো, অক্টোবরের নভেম্বরে, নভেম্বরের ডিসেম্বর, অর্থাৎ 4,200, 4,900, 3,560 টাকা আমরা বসাবো। দেখো তাই বসাইছি, 4,200, 4,900, 3,560 টাকা। ঠিক আছে। এরপরে আমাদের জাস্ট খালি একটা খরচ ছিল, সেটা হলো অক্টোবরে, সেটা হলো মেশিনারি কেনা হয়েছিল, 50,000 টাকা খরচ হয়েছিল, যেটা পরিশোধ করা হয়েছে অক্টোবর মাসে, 50,000 টাকা। তাহলে 50,000 টাকা আমি অক্টোবর মাসে 50,000 টাকা মেশিনারি নামে দেখালাম। আর মেশিনারি আর আসবে না, কারণ একবারে সে মেশিন কিনছিল অক্টোবর মাসে, হয়তো কোনো আগে কিনছিল, অক্টোবর মাসে সেটা পরিশোধ করে দিছে। এখন কি করব, আমরা এখানে ব্যালেন্স নামায় রাখছি কিন্তু এইটা না, 1,95,500 দুইটা যোগ করে, আর এইখানে ব্যালেন্স হলো 2,19,200। তাহলে 1,95,500 থেকে, অর্থাৎ টোটাল ক্যাশ রিসিভ থেকে ক্যাশ পেমেন্ট বাদ দিব, বাদ দিলে আমি পাইতেছি -23,700 টাকা। এই 23,700 হলো অক্টোবর মাসের ইন্ডিং ব্যালেন্স। ঠিক আছে, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স 23,700। এই ইন্ডিং ক্যাশ ব্যালেন্সটা পরবর্তী বছরের শুরুতে বসবে ওপেনিং, পরবর্তী মাসের শুরুতে বসবে ওপেনিং ব্যালেন্স নামে। ঠিক আছে। তো এই ব্যালেন্সের সাথে আমরা তো এটা আগেই বসায় রাখছিলাম, এটা যোগ করলে আমরা পাইতেছি, অর্থাৎ এটা বিয়োগ হবে, কারণ উপরে এটা তো মাইনাস, নিচেরটা হলো প্লাস। ঠিক আছে। তাহলে আমাদের দাঁড়াইতেছে 1,86,300, অর্থাৎ আগের ঘাটতি পূরণ করার পরে আমাদের হাতে ক্যাশ আছে 1,86,300 টাকা, এবং এই মাসে আমরা পেমেন্ট করছি টোটাল 1,99,900। তাহলে আমাদের আবার ঘাটতি পড়ে গেছে 13,600 টাকা ক্যাশ ব্যালেন্স আমাদের নেগেটিভ আছে। ঠিক আছে। এই নেগেটিভ ব্যালেন্সটা আবার ডিসেম্বরের মাসের শুরুতে বলবে, এবং ডিসেম্বর মাসে মোট টাকা পাইছি আমরা 2,45,000, আগের ঘাটতি পূরণ করে আমাদের হাতে আছে 2,31,400। আর ডিসেম্বর মাসে আমি টোটাল পেমেন্ট করছি 1,47,560 টাকা। তাহলে আমাদের এই মাসের শেষে হাতে আছে এখনো ক্যাশ ব্যালেন্স 83,840 টাকা। এইটাকে আমরা বলতেছি ক্যাশ বাজেট, অর্থাৎ কোন মাসে কত টাকা আমাদের নগদ আসলো, নগদ গেল এবং ব্যালেন্স আছে। ঠিক আছে, এইটাকে আমরা ক্যাশ বাজেট বলতেছি। তো প্রত্যেকটা অঙ্কেই ক্যাশ বাজেট এরকমই হবে, খালি ওয়ার্কিং গুলো একটু কমে বাড়ে এই। ঠিক আছে, কিন্তু ক্যাশ বাজেটটা এরকমই থাকে, ক্যাশ বাজেটের ভাইয়া এই অঙ্ক হয়েছে কিনা এটা বুঝার কোনো নিয়ম নাই? নাই। উল্টোপাল্টা এগুলো সবগুলো পয়েন্ট আলাদা আলাদা কনফিউশনে পড়ে যেতে। না না, এটা উপায় নাই, চেক করার উপায় নাই। ঠিক আছে। এটা হলো আমাদের ক্যাশ বাজেট। এইরকম ভাবেই আমি যতগুলো অঙ্ক করবো সবগুলো অঙ্কের ক্যাশ বাজেট এমনই হবে, হয়তো দুই একটা এন্ট্রি বেশ কম হবে, কিন্তু প্রসেসিংটা এরকমই থাকবে। আর ওয়ার্কিংটা খালি একটু চেঞ্জ হয় মাঝে মধ্যে, সেটা অঙ্কের ইনফরমেশনের উপর ডিপেন্ড করে যে ওয়ার্কিং আমি কিভাবে করব। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক বুঝালাম। এইটা 2016 সালে যখন আসছিল কোশ্চেনটা ম্যানেজমেন্টদের থার্ড ইয়ারে, তাদের এই অঙ্কটা একটু ভুল আসছিল। ভুল কেমন আসছিল, ওই যে নিচের ইনফরমেশনটা ছিল না, জাস্ট খালি এতটুকু তুলেই দিয়ে দিছে। এই নিচের ইনফরমেশন ছাড়া তো তুমি অঙ্ক করতে পারবে না না। তো এখন হয়তো যারা এইটাই দেখে দেখে আবার তুলে দিছে, হয়তো কিছু মার্ক দিছে, অঙ্কই তো ভুল ছিল। হ্যাঁ, এটা এখন ডিপেন্ড করছে স্যারের উপর যে মার্ক দিবে কিনা। আর নিচের অংশটাই আসে নাই, পুরো অংশটাই বাদ পড়ে গেছে। না আসারও কারণ আছে, সেটা হলো ওই কোশ্চেনটা আমি দেখছি তো, কোশ্চেনের এই একদম শেষে এই পর্যন্ত যাওয়ার পরে আর পৃষ্ঠায় জায়গা ছিল না। ঠিক আছে, লাস্ট পেজে ছিল এই অঙ্কটা, তো হয়তো ওই অতটুকু আর দেয় নাই। বুঝছো, ওই অতটুকুর জন্য আর তুলতে হয়তো মনে ছিল না, বা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। পৃষ্ঠাও শেষ, অঙ্ক শেষ ওই পর্যন্ত, এই বক্স পর্যন্তই। এরপরে আসি, মানে পৃষ্ঠা বাঁচাইছে। 6 নাম্বার অঙ্কে আসি। 6 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে। তো 6 নাম্বারটা আমরা দেখি। পুষ্পিতা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ফরকাস্ট ডেটা অ্যাভেলেবল। এবার যারা থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এ দিছে তাদের এই অঙ্কটা আসছে, অর্থাৎ যারা এখন ফোর্থ ইয়ারে আসো, ফোর্থ ইয়ার মানে সজীব আছে না, তোমাদের এই অঙ্কটা আসছিল এইবার তোমরা যে পরীক্ষা দিয়েছিল তখন। আচ্ছা, পুষ্পিতা ম্যানুফ্যাকচার কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ফরকাস্ট অ্যাভেলেবল। আমাদের বলতেছে ক্যাশ সেলস দেওয়া আছে, নগদে বিক্রয় 40,000, 60,000 দেওয়া আছে 2 মাসে। সেলস অন ক্রেডিট 77,500, 95,000 দেওয়া।
ক্যাশ পারচেস 20,000 20,000 দেওয়া, পারচেস অন ক্রেডিট 1,000 1,00,000 আর 80,000 দেওয়া, পারচেস ডিসকাউন্ট দেওয়া 6,000 3,000, অ্যাকাউন্টস পেয়েবলের বিগিনিং ব্যালেন্স আর এন্ডিং ব্যালেন্স এবং ক্যাশ অপারেটিং এক্সপেন্স দেওয়া। ঠিক আছে, এখানে সুন্দরভাবে আমাদের আর আইডেন্টিফাই করতে হবে না যে এই যে এই টাকাগুলো কার কোন মাসে যাবে না যাবে, সব বের করাই আছে। যার ঘরে যেটা সেটা আমরা বসাই দিব, কিন্তু শুধু ক্রেডিট সেলস এর বিষয়টা আমাদের এখানে একটু কাজ করতে হবে। ক্রেডিট সেলস একটু কাজ করতে হবে, অর্থাৎ কতদিন পরে টাকা পায় বাকির টাকা সেটা নিচে আবার বলে দিছে। এখন দেখব যে কোন মাসে কত টাকা কালেকশন করি আমরা, যে বাকিতে যে বিক্রি করছিলাম সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যে বিক্রি করছি, তো এই টাকাগুলো কবে পাই আমরা সেটা কালেকশন ক্যালকুলেট করব। আর এখানে যে বাকিতে ক্রয় করছিলাম সেটা আবার সহজে বের করা যাবে। ক্রয়টা আগে বুঝাই। ক্রয়টা হলো, খেয়াল করে দেখি যে আমি প্রথমেই আমাদের অ্যাকাউন্টস পেয়েবল কার সাথে সম্পর্ক, পাওনা পণ্য ক্রয়ের সাথে না, বাকিতে পণ্য ক্রয় করলে কারণ পেয়েবলের সৃষ্টি হয়। তো আমি পণ্য কেনার আগেই আমাদের বিগত মাসের কিছু ব্যালেন্স ছিল, অর্থাৎ কত টাকা ব্যালেন্স ছিল, 10,000 টাকা ব্যালেন্স ছিল। অর্থাৎ আগে আমি কোনো পণ্য কিনছিলাম সেই ব্যালেন্সটা এখনো সেপ্টেম্বরে পরিশোধ করি নাই, সেপ্টেম্বরে এখনো 10,000 টাকা দেখাইতেছে। তো এই 10,000 প্লাস সেপ্টেম্বর মাসে আমি আবার নতুন করে কিনছি, নতুন করে আবার পণ্য কিনছি বাকিতে 1,00,000, তাহলে কত দাঁড়ালো, মোট 1,10,000 টাকা দাঁড়ালো আমি সেপ্টেম্বরের মোট বকেয়া টাকা, অর্থাৎ এখনো পরিশোধ করি নাই কত, 10,000 প্লাস 1,00,000 টাকা। ঠিক আছে, এটা হলো আগের বকেয়া টাকা এবং নতুন আবার পণ্য কেনার কারণে আরো পাওনাদারের সৃষ্টি হয়েছে। টোটাল 1,10,000 টাকার পাওনাদার কোন মাসে, সেপ্টেম্বর মাসে। তো আমাদের আবার বলতেছে যে সেপ্টেম্বর মাসেই ইন্ডিং অ্যাকাউন্টস পেয়েবল 12,000 আছে। তাহলে ইন্ডিং পেয়েবল যদি 12,000 থাকে, আমার থাকার কথা ছিল কত, 1,10,000, কিন্তু আছে কত বলতেছে 12,000। তার মানে মাঝখানের যে টাকাটা, পার্থক্য টাকাটা, সেই পার্থক্য টাকা কি, সেটা পরিশোধ করা হয়েছে বিদায়ী আমাদের অ্যাকাউন্টস পেয়েবলের ইন্ডিং ব্যালেন্স 12,000 দেখাইছে। থাকার কথা ছিল 1,10,000, কিন্তু বলতেছে 12,000। মাঝখানে যেই টাকাটা পার্থক্য সেই টাকাটা কি করছে, আমরা পরিশোধ করে দিছি। তাহলে ওই যে ওইখানে তুমি পেয়ে গেলা ক্যাশ পেমেন্ট কত হয়েছে, কার মাধ্যমে, এই তুমি যে পণ্য বাকিতে কিনছিলে তার টাকা কত পরিশোধ হলো সেপ্টেম্বর মাসে। তা আমরা মুখে মুখে যেটা করলাম ওইটা আমাদের ছক করে দেখাইতে হবে। কিভাবে শো করবো আমরা, ও আরেকটা জিনিস আছে, সেটা ডিসকাউন্ট আমি বলতে ভুলে গেছি, আবার একটু বলি যে আমি পণ্য, আমাদের আগের বকেয়া ছিল 10,000 টাকা, বাকি ছিল, নতুন পণ্য কিনছি 1,00,000, যার মধ্যে আবার 6,000 ডিসকাউন্ট আছে। তার মানে কি আমরা তো পুরো 1,00,000 বাকিতে কিনি নাই না, তাহলে আমাদের কতটুকু কেনা হইতেছে, নিট পারচেস কত দাঁড়াইতেছে, নিট পারচেস দাঁড়াইতেছে 94,000। তাহলে 94 আর 10, অর্থাৎ 1,06,000 টাকা থাকার কথা ছিল ব্যালেন্স, কিন্তু ব্যালেন্স আছে 12,000। তাহলে ওই পার্থক্য টাকাটা আমি পরিশোধ করে দিচ্ছি। তাহলে সেপ্টেম্বরের মাসের পেমেন্ট পেলাম আমরা ওই পার্থক্য টাকাটা। ঠিক একইভাবে অক্টোবর মাসে আমরা, দেখো এই সেপ্টেম্বর মাসে বাকি ছিল কত, 12,000। অবশ্যই এই 12,000 অক্টোবর মাসের বিগিনিং হবে, এখানে যদি নাও থাকতো তাও আমরা এই 12,000 এখানে বসাতাম। কারণ কি, এই মাসের বকেয়া শেষে ইন্ডিং ব্যালেন্স মানে কি, ওই মাসের শুরুর বিগিনিং ব্যালেন্স। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবলের বিগিনিং ব্যালেন্স। তাহলে 12,000 টাকা ওই যে ওই মাসে বকেয়া ছিল, সেটা এই মাসে শুরুতে আবার আমরা দেখাইছি 12,000। এই 12,000-এর সাথে আমি নতুন পণ্য কিনছি 83,000 টাকা, এই 8,000 80,000 টাকার, তার মধ্যে আবার ডিসকাউন্ট ছিল 3,000। তার মানে আমাদের ওইখানে টিকতেছে কত, ওইখানে টিকতেছিল 77,000। ঠিক আছে, মোট 77,000 টাকা। আর আমার আগের বকেয়া ছিল 12,000 টাকা। এই দুটো যোগ করে আমরা ইন্ডিংটা বাদ দিলে পেয়ে যাব অক্টোবর মাসে আমি পেমেন্ট কত করলাম। ঠিক আছে, এই যেটা বললাম আমরা একটু দেখে আসি নিচে। কালেকশন অফ ক্যাশ পেইড টু ক্রেডিটর্স, সরি, ক্যালকুলেশন অফ ক্যাশ পেইড টু ক্রেডিটর্স, পাওনাদারকে আমি কত টাকা পরিশোধ করছি সেটা আমরা ক্যালকুলেট করে দেখাইছি। বিগিনিং অ্যাকাউন্টস পেয়েবল একটা ছিল 10,000, একটা ছিল 12,000। ক্রেডিট পারচেস, বাকিতে পণ্য কিনছিলাম আমি 1,00,000 আর 80,000 টাকায়, দুইটা যোগ করে 1,10,000 এবং 92,000 আসছে। ডিসকাউন্ট ছিল 6,000, এটা বাদ দিছি।
দিয়ে আমরা এন্ডিং ব্যালেন্সটাও বাদ দিয়ে আমরা দেখছি যে আমাদের পরিশোধ হয়েছে 92,000 এখানে, আর এখানে পরিশোধ হয়েছে 80,000 টাকা। এটা হলো একটা ওয়ার্কিং গেল। তারপর আর একটা ওয়ার্কিং এ আমরা যাব। এই ঘরের মধ্যে আর কোনো ওয়ার্কিং নাই, অর্থাৎ ক্যাশ তো দেওয়াই আছে, ক্যাশের কোনো ওয়ার্কিং হয় না। ক্যাশ সেলসের ক্রেডিট সেলসের ওয়ার্কিং বাকি আছে। ক্যাশ পারচেজও ডিরেক্ট আমরা অক্টোবর সেপ্টেম্বর মাসে যে 20,000 আছে বসাই দিব, অক্টোবর মাসে 20,000 আছে বসাই দিব। পারচেজ অন ক্রেডিটের কাজ করে ফেলছি, পারচেজ ডিসকাউন্টের কাজ করে ফেলছি, অ্যাকাউন্টস পেয়েবলের বিগিনিং ব্যালেন্সেরও কাজ করছি, অ্যাকাউন্টস পেয়েবলের এন্ডিং ব্যালেন্সেরও কাজ করে ফেলছি। ক্যাশ অপারেটিং এক্সপেন্স, এটাও কিন্তু ক্যাশই লেখা আছে, তার মানে যার মাস যেই মাস সেই মাসেরটাই আমরা টাকা বসাই দেবো। ক্যাশের সুবিধাটা হলো কোনো মাস আইডেন্টিফাই করতে হয় না, যেই মাসে টাকা দেওয়া থাকে ওই মাসে ডিরেক্ট বসে যায়। তাহলে আমাদের একটা ওয়ার্কিং বাকি, সেটা হলো আমরা যে পণ্য বিক্রি করছিলাম তার টাকাটা আমি কবে কত টাকা পাইছি সেটা এখন আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এখন ক্যালকুলেটে যাই, নিচের পার্টটাই দেখি। নিট সেলস অন ক্রেডিট আর কালেক্টেড 50% ইন দ্য মান্থ অফ সেলস। কি বলতেছে? নিট সেলসের 50%। নিট সেলস বলতে কোনো ফেরত বাট্টা এগুলো যদি থাকে সেলসের সাথে সেগুলো বাদ নিয়ে নিব। তো আমাদের এই অঙ্কের মধ্যে কোনো ফেরত বাট্টা এরকম কিছু ছিল না। কোশ্চেনে যেই সেলসটা দেওয়া আছে ক্রেডিট সেলস, ওই ক্রেডিট সেলসেরই 50% করব। তো আমরা এখানে সাজাইছি প্রথমেই আমাদের একটু ওয়েট, একজনে ঠিক আছে। তো আমরা কি করছি, মাসগুলো সাজাইছি। জুলাই মাস, আগস্ট মাস, এই দুইটা কোথা থেকে আসলো? এই দুইটা আমাদের এই যে পরে আবার বলে দিছে। হ্যাঁ, এই দুইটা একটু পরে আবার দিয়ে দিছে। এই দেখো জুলাই মাসে এবং আগস্ট মাস, জুলাই মাসে 1,00,000 টাকার পণ্য বিক্রি করছে, আগস্ট মাসে 1,20,000 টাকার পণ্য বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা আগে বসাইছি। জুলাই মাসে 1,00,000 টাকার পণ্য বিক্রি, আগস্ট মাসে 1,20,000 টাকার পণ্য বিক্রি। সেপ্টেম্বর এবং অক্টোবরের বিক্রয়ের পরিমাণটা ছকের মধ্যে দেওয়া ছিল। সেপ্টেম্বর মাসে ছিল 77,500, অক্টোবর মাসে 95,000 টাকা। এই দুইটা টাকা আমরা এখানে বসাইছি। এগুলো আমাদের টোটাল ক্রেডিট সেলস, কোন কোন মাসে কত টাকার আমি বিক্রি করছিলাম। আমাদের ফার্স্ট শর্ত ছিল কি 50% কি হবে, যেই মাসে পণ্য কি করা হয়েছে বিক্রি করা হয়েছে সেই মাসেই 50% টাকা কালেক্ট হয়েছে। তাহলে আমরা 50%-এর একটা ঘর দিছি, 50%-এর টাকা কত আসে সেটা আমরা বের করছি। টাকা ট্রান্সফার করবো পরে, আমরা আগে পার্সেন্টেজের কাজগুলো করে নিব। তারপর আবার 40%-এর কথা বলছিল, তো 40%-এর একটা ঘর দিছি। সব পার্সেন্টেজই হবে মেইন টাকার উপর, মেইন টাকার উপর সব পার্সেন্টেজ হবে। 10% ইন দ্য সেকেন্ড মান্থ, আচ্ছা 10% আমরা করলাম। ঠিক আছে, তার মানে আমাদের কোশ্চেনে তিনটা পার্সেন্টেজ ছিল, তিনটা পার্সেন্টেজের অ্যামাউন্ট গুলো আগে আমরা বের করলাম। এখন যাব যে কোনটায় কি শর্ত ছিল, অর্থাৎ কতদিন পরে টাকা পাবো, সেই অনুযায়ী এইগুলোকে ডিস্ট্রিবিউট করে দিব। ঠিক আছে, এখানে আমি তিনটা পার্সেন্টেজের রেজাল্ট গুলা আমাদের যে মাসে যেটা কালেকশনের কথা বলবে সেই মাসে আমরা ট্রান্সফার করে দেব। তো প্রথম যে শর্ত ছিল সেটা কি, যেই মাসে বিক্রি হয়েছে সেই মাসেই টাকা পাবে 50% টাকা। তাহলে এই যে এই টাকাগুলো 50%-এর ঘরে যে টাকাগুলো দেখতেছো সেটা যার যার মাসেই বসবে। অর্থাৎ জুলাই মাসে তুমি 50% টাকা 50,000, এইখানে তোমার জুলাই মাস থাকলে বসতো, কিন্তু জুলাই মাস নাই বিদায় এখানে আর আমরা 50,000 টাকা কোথাও আনি নাই। দেখো পুরো এতটুকুর মধ্যে কোনো 50,000-এর অস্তিত্ব নাই। আগস্ট মাসের 60,000 টাকা আগস্ট মাসেই বসবে, আগস্ট মাসেও এখানে বাজেট নাই বিধায় আসে নাই। সেপ্টেম্বর মাসে টাকাটা সেপ্টেম্বরেই আসবে, দেখো সেপ্টেম্বরের টাকা ছিল বিধায় আমরা সেপ্টেম্বরের ঘর ছিল বিধায় আমরা সেপ্টেম্বরের ঘরে টাকা বসাই দিছি। আবার অক্টোবর মাসে আমার 47,500, অক্টোবর মাসে আমি 47,500 টাকা বসাই, তার মানে এইটা আর এইটা, এই দুইটা টাকা অলরেডি আমরা বসাই দিলাম। ঠিক আছে, এরপরে যাব পরের 40% টাকা। এই 40% টাকা হলে এক মাস পর, বলছে ইন দ্য মান্থ অফ ফলোইং অ্যান্ড 10%, সরি 40% ইন দ্য মান্থ ফলোইং। ফলোইং মানে কি, পরের মাস। অর্থাৎ তুমি জুলাই মাসে 40,000 টাকা কবে পাবা? আগস্ট মাসে। এক মাস পর হলো জুলাই আর আগস্ট হয়, আগস্টের বাজেট নাই এখানে, এই জন্য এই 40,000 টাকা এখানে আসে নাই। ঠিক আছে, আবার আগস্ট মাসে 48,000 টাকা কবে পাবা? সেপ্টেম্বর মাসে। এক মাস পর হলো সেপ্টেম্বর, এই দেখো সেপ্টেম্বর মাসে আমি 48,000 টাকা বসাইছি। আবার সেপ্টেম্বর মাসের 40%-এর টাকা অক্টোবর মাসে পাবা।
অক্টোবর মাসে আমি 31,000 বসাইছি। আবার অক্টোবর মাসের 40% টাকা নভেম্বর মাসে পাবা। নভেম্বর মাস নাই দেখে এই 38,000 টাকা কোথাও বসে নেই। এরপরে লাস্ট যে স্টেপ 10% টাকা, এই 10% টাকা কবে যাবে, মানে কবে পাবো বলছে 10% ইন দ্য সেকেন্ড ফলোইং মান্থ। সেকেন্ড ফলোইং মান্থ বলতে 2 মাস পর, ঠিক আছে? অর্থাৎ যেই মাসে বিক্রি হয়েছে সেই মাসও না, তারপরের মাসেও পাবে না, তারপরের মাসে পাবে, তৃতীয় মাসে যে টাকাটা কালেক্ট করবে। তাহলে তৃতীয় মাস, জুলাই মাসের তৃতীয় মাস কোনটা হয়? সেপ্টেম্বর মাস হয়। জুলাই আগস্ট সেপ্টেম্বর বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? সরি, জুলাই আগস্ট বাদ দিয়ে দাও, যেটা 2 মাস পর বলছে। সেপ্টেম্বর মাসে যে টাকাটা পড়তে, এই 10,000 টাকা আমি সেপ্টেম্বরে বসালাম। আগস্ট মাসের যেই 12,000 টাকা ছিল, এইটা 2 মাস পর কবে হয়? অক্টোবর মাসে হয়, অক্টোবর মাসে বসাইছি। আবার সেপ্টেম্বর মাসের 2 মাস পর কত হয়? অক্টোবর নভেম্বর হয়। তাহলে এইটা বাজেট যাবে না, এই বাজেটটা এটাও কোনো জায়গায় যাবে না, কারণ এই দুইটা বাজেটের পরে চলে যায়। তা আমি যেই বিষয়গুলো বলতেছিলাম এইগুলোই আবার এখানে হেল্পলাইন দিয়ে দেখানো হয়েছে। তোমাদের বুঝতে প্রবলেম হলে এই চার্টটা ফলো করলে বুঝতে পারবো ইজিলি, ঠিক আছে? কারণ আমাদের ওই যে শর্ত অনুযায়ী আমরা চার্টটাকে সাজায় নিছি। আমাদের 4টা মাস ছিল, এই পাশে 4টা মাস লিখছি। যেহেতু জুলাই দিয়ে শুরু, আমরা এখানেও জুলাই দিয়ে শুরু করছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আমাদের শর্ত ছিল যেই মাসেরটা ওই মাসেই 50%, যেই মাসেরটা তার পরবর্তী মাসে 40%, আবার যেই মাসেরটা তারও পরবর্তী মাসে হলো 10%। এইভাবে আমরা সুন্দর করে সাজায় নিছি। তো আমাদের বাজেট ছিল সেপ্টেম্বর অক্টোবর, এই জন্য এই দুইটা মার্ক করে রাখছি আমরা। সেপ্টেম্বরে এই পার্সেন্টেজ গুলো হবে মেন টাকার, আর অক্টোবর মাসে কোন কোন ঘরে কোন মাসে কত পার্সেন্ট হবে সেটা আমরা এখানে আইডেন্টিফাই করে দিছি। বুঝতে পারছি? তোমরা পরীক্ষার হলে এভাবে রাফ করে নিতে পারো, তোমরা তাহলে ক্যালকুলেশন করতে, মানে ক্যালকুলেশনটা একটু দ্রুত হবে আর ভুলও হবে না পার্সেন্টেজ গুলো। আচ্ছা, গেল দুইটা ওয়ার্কিং এ আমরা বুঝাই ফেলছি। এখন যাব আমরা ক্যাশ বাজেটে। তো আমাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল ক্যাশ বাজেটের? ক্যাশ বাজেটের ওপেনিং ব্যালেন্স কই? এই যে নিচে, দ্য এস্টিমেটেড সেপ্টেম্বর 1 ক্যাশ ব্যালেন্স ইস টাকা 13,000, 13,000 টাকা দেওয়া আছে। ওপেনিং ব্যালেন্স 13,000 টাকা দেওয়া আছে। তো এই 13,000 টাকাই আমরা প্রথমে বসালাম। কই? এই যে 13,000 টাকা ওপেনিং ব্যালেন্স বসালাম, তার সাথে যোগ হবে কি? ক্যাশ রিসিভ গুলা যোগ হবে, ঠিক আছে? ক্যাশ রিসিভ গুলো আমরা যোগ করব। ক্যাশ রিসিভের মধ্যে কি কি আছে? ক্যাশ রিসিভের মধ্যে প্রথমেই আমরা ক্যাশ নগদে পণ্য বিক্রি করছিলাম 40,000 আর 60,000। প্রশ্নের দিকে যাই। ক্যাশ নগদে বিক্রি করছে 40,000, 60,000, এই দুটো আমরা বসাবো। আবার ওই যে বাকির টাকাগুলো পাইছি, বাকির টাকা কত পাইছি? একটাতে পাইছি হলো 96,750, সরি হ্যাঁ এটাই, আর একটা হলো 90,500। এই দুইটা টাকা আমরা বসাবো। 96,750, 90,500, ঠিক আছে? তাহলে 1, 2, 3 এই তিনটা যোগ করব, করে 1,49,750 আসলো। এইখান থেকে আমরা পেমেন্ট গুলো বাদ দিব। তো পেমেন্ট আছে আমাদের এখানে 92 আছে, 80 আছে। তাহলে এই যে 92, এই যে 80,000 কারে পরিশোধ করছে এই টাকাটা? পাওনাদারকে, অর্থাৎ ক্যাশ পেড টু ক্রেডিটরস। নগদে পণ্য ক্রয় করছিলাম, প্রশ্নে যাই, 20,000 20,000 করে এটা বসাই দিছি। এবং আমরা ক্যাশ অপারেটিং এক্সপেন্স ছিল 46,500 আর 10,000, দেখো তাই করছি এখানে। নগদে ক্রয় করছিলাম 20,000 করে, ক্যাশ অপারেটিং এক্সপেন্স ছিল 46,500 আর হলো 10,000। বুঝতে পারছি? আমি তো আগেই বলছি না যে আমাদের এই চার্টের মধ্যে কোনো ভেরিয়েশন তেমন একটা চেঞ্জ আসবে না, কারণ ওয়ার্কিংটাই আসল। দেখছো আগের অঙ্কের ওয়ার্কিংটা একটু অন্যরকম ছিল, এই অঙ্কের আবার ওয়ার্কিংটা একটু অন্যরকম। তো এখানে ওপেনিং তিনটা আমরা যোগ করে 1,49,750 পাইছিলাম, এবং এখানে ক্যাশ পেমেন্টে পাইছিলাম 1,58,500। পেমেন্ট থেকে, সরি রিসিভ থেকে পেমেন্ট বাদ দিয়ে আমাদের ঘাটতি পড়ে গেছে ক্যাশ কত? 8,750। এই 8,750 পরবর্তী মাসের শুরুতে বসছে, এবং সেখান থেকে এই দুইটা পেমেন্ট রিসিভ আমরা যোগ করছি, ওইটা বিয়োগ এবং এই দুইটা যোগ করলে আমাদের আসবে 1,41,750।
আমরা ক্যাশ পারচেজ করছিলাম এবং পাওনাদারকে টাকা পরিশোধ করছি এবং অপারেটিং এক্সপেন্স 10, এই টোটাল 1,10,000 আমার খরচ গেছে। আর আমরা রিসিভ করছিলাম 1,41,750। আমাদের লাস্ট ইন্ডিং ব্যালেন্স 31,750। ঠিক আছে, এই ছিল আমাদের 6 নাম্বার ম্যাথ। এরপর আমরা যাব 7 নাম্বারে। সাত নম্বরে যাব। সাত নম্বর অঙ্কে দেখো কি বলতেছে। From the information given below, prepare a cash budget of Digonto Limited for first quarter of 2014. Cash balance 1st January 1st January had 25,000 monthly wages and salary of taka 10,000, debenture interest payable in March 2014 5,000 টাকা। তো এইখানে কি কি দেওয়া আছে, আমাদের ফার্স্ট কোয়ার্টারের বাজেট করতে বলছে। ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের আমাদের বাজেট করতে বলছে এবং আমাদের প্রথমেই ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 1 তারিখে 25,000 টাকা। মান্থলি ওয়েজেস এন্ড স্যালারি দেওয়া আছে 10,000 টাকা। ডিবেঞ্চার ইন্টারেস্ট পেয়েবল দেওয়া আছে 5,000 টাকা এবং নিচে ক্যাশ সেলস দেওয়া আছে, ক্রেডিট সেলস দেওয়া আছে, পারচেজ অফ ম্যাটেরিয়াল, আদার্স পেমেন্ট দেওয়া আছে। তাহলে আমরা ক্যাশ সেলস এর কোনো ওয়ার্কিং নাই, এটা যে মাসে সেই মাসে আমরা ডিরেক্ট বসাই দিই। তাহলে জানুয়ারি মাসেরটা জানুয়ারি মাসে বসাই দিব, ফেব্রুয়ারি মাসেরটা ফেব্রুয়ারিতে বসাবো, মার্চ মাসেরটা মার্চ মাসে বসাবো, ডিসেম্বরেরটা বসাবো না কারণ আমার ডিসেম্বরের বাজেট চাইনি। এই হলো ক্যাশের কাজ। আবার উপরের গুলোরও কোনো কাজ হবে না কারণ উপরের গুলো সুন্দর করে বলে দিছে কোনটা কোন মাসের। ক্যাশ ব্যালেন্স জানুয়ারি মাসে 25,000, ডাইরেক্ট বসাই দিব 25,000 ব্যালেন্স। ওয়েজেস বসাবো মান্থলি বলছে না, তাহলে প্রতি মাসে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে আমি 10,000 করে বসাবো। ডিবেঞ্চার শুধুমাত্র মার্চ মাসে বসাবো 5,000। তার মানে আমরা উপরের গুলারও কোনো ওয়ার্কিং করা লাগতেছে না, ক্যাশ সেলসেরও কোনো ওয়ার্কিং লাগতেছে না। আমাদের ওয়ার্কিং লাগবে বাকি তিনটার। যদি 1 মাসের অধিক হয় তাহলে 1 মাস হলেও আমরা ওয়ার্কিং সচরাচর করি না। তো দেখি নিচের তিনটা সম্পর্কে কি বলছে। নিচে প্রথমে বলতেছে 10% of the purchase are paid promptly and the remaining in 30 days basis। অর্থাৎ তুমি যখন পণ্যটা ক্রয় করো তখনই তুমি 10% টাকা দিয়ে দিছো এন্ড বাকি যেই টাকাটা থাকে অর্থাৎ 90% টাকা, সেই 90% টাকা 30 দিন পরে দিবা। ঠিক আছে, 1 মাস পর পর দেওয়া হবে। তো আমরা প্রথমে এই কাজ কি, আমার প্রথম কাজ হলো 10% এবং 90% এর টাকা কত আসে সেটা বের করবো কার, পারচেসের, ক্রেডিট পারচেসের। তো আমরা এই জন্য এখানে লিখছি ক্যালকুলেশন অফ ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটরস। পাওনাদারকে আমি যে পেমেন্ট করব সেই পেমেন্টের হিসাবটা এখানে করতেছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমাদের ছকের মধ্যে শুরু হয়েছিল ডিসেম্বর দিয়ে, শেষ হয়েছে মার্চ, আমরা এই পর্যন্তই দেখলাম। ক্রেডিট সেলস সরি ক্রেডিট পারচেস, এই যে দেখো এই যে এগুলো ক্রেডিট পারচেস, যেহেতু কিছু পারচেস কোন ধরনের পারচেস বলা নাই তাহলে আমাকে ধরতে হবে ক্রেডিট পারচেস। 1,60,000, 1,80,000, 2,40,000, 1,80,000 টাকা আমরা এখানে বসাই দিছি। এরপরে আমাদের কোশ্চেনে দুইটা পার্সেন্টেজ ছিল, দুইটা পার্সেন্টেজ করছি, একটা হলো 10% ছিল 10% করছি, আর একটা ছিল 90%, এই জন্য আমরা 90% করলাম। ঠিক আছে, করার পর আমাদের বাজেটেড মান্থ অর্থাৎ কোন মাসে আমি কত টাকা কালেকশন করি সেটা আমরা বসাবো। এখন কোন মাসে কত কালেক্ট করি, ক্যাশের গুলো আমি ক্যাশে ডিরেক্ট বসাই দিব। জানুয়ারি মাসে ক্যাশ বসাবো 18,000 টাকা, ফেব্রুয়ারি মাসে আমরা ক্যাশ বসাবো 24,000, মার্চ মাসে আমরা ক্যাশ বসাবো 18,000 টাকা। 3 মাসে 3টা ক্যাশ অ্যামাউন্ট আমরা বসাই দিব। আর এই টাকাগুলো আমার 1 মাস পর পর পাবো, অর্থাৎ এই যে ডিসেম্বরের টাকা এটা বসাবো জানুয়ারিতে, জানুয়ারির টাকা বসাবো ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির টাকা বসাবো মার্চ মাসে। ঠিক আছে, যে এই টাকাগুলো যেহেতু 1 মাস পরে পেমেন্ট করা হবে এই জন্য 1 মাস পরে আমি টাকাগুলো বসিয়ে দিছি। এটা ছিল আমাদের ক্যাশ পেমেন্ট।
আর ক্যাশ রিসিভে অর্থাৎ আমি যে বাকিতে পণ্য বিক্রি করছিলাম সেই টাকাগুলো আমরা কিভাবে কালেকশন করব সেটা এখন দেখব। তো প্রথমেই আসি, যেটা করতে হবে একটু বুঝতে হবে এখানে বিষয়টা কি বলছে। ক্রেডিট সেলস আর collected 50% in the month of sales are made and 50% in the month following month, অর্থাৎ তুমি বাকিতে যে পণ্য বিক্রি করছো সেই বিক্রয়ের 50% টাকা যখন বিক্রি করছো তখন পাইছো, এবং বাকি 50% টাকা ফলোইং মান্থ অর্থাৎ পরবর্তী মাসে পাইছো। অর্থাৎ তুমি ডিসেম্বর মাসে যেটা বিক্রি করছো 1 লাখ টাকার পণ্য বিক্রি করছো, ঠিক আছে, এখানে আমরা মাসগুলো লিখছি, এখানে ক্রেডিট সেলস গুলো লিখছি এবং 50% কত টাকা সেটা লিখছি। তো জানুয়ারি ডিসেম্বর মাসে 50% টাকা হলো 50,000, তাহলে এই 50,000 টাকা তুমি ডিসেম্বরেই পাবা, এবং বাকি যেই 50,000 আছে সেই 50,000 তুমি পাবা জানুয়ারি মাসে। যেহেতু 50% এই জন্য আমাদের একটা ঘরেরই হয়ে গেছে। যদি 40-60 হইতো তাহলে আমাদের আরো 2টা ঘর করতে হইতো, ঠিক আছে। যেহেতু দুইটাই 50-50, তাহলে আমার তো আর 2টা ঘরের প্রয়োজন নাই না, একটা ঘর দিয়ে আমি এইটাকেই একবার দেখাইতেছি যেই মাসে সেই মাসে, আবার আবার এই 50,000 টাকাই আমার পরবর্তী মাসেও দেখাইতেছি, কারণ এখানে এই 50% সেলস দ্বারা 2টা অ্যামাউন্টকে বুঝাইতেছে, 1 লাখকে 2টা ভাগ করছে। তো এইভাবে আমরা কাজ করবো। তার মানে ডিসেম্বরের মাসের 50,000 টাকা ডিসেম্বরেই দেখাবো, এবং বাকি 50,000 টাকা আমরা জানুয়ারি মাসে দেখাবো। ঠিক একইভাবে জানুয়ারি মাসের 40,000 টাকা জানুয়ারি মাসে দেখাবো, বাকি 40,000 টাকা আমরা ফেব্রুয়ারি মাসে দেখাবো। আবার ফেব্রুয়ারি মাসের টাকা ফেব্রুয়ারিতে 70,000 টাকা দেখাবো, কারণ 1,40,000 অর্ধেক হলো 70,000। পরবর্তী মাসে আমরা বাকি অর্ধেক দেখাবো, অর্থাৎ 70,000। এইভাবে আমরা কাজ করবো। কিন্তু আমরা আরেকটা কন্ডিশন তারা আবার দিয়ে দিছে, তুমি যেভাবে চিন্তা করছো সেভাবে হবে না। সেভাবে হবে কিন্তু টাকার এমন ওইটা যাবে না, একটু কম বেশি হয়ে যাবে, কারণ আমাদের এখানে আবার ডিসকাউন্টের ব্যাপার আছে। টাকা কালেকশন করার সময় আবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কালেকশন ফ্রম ক্রেডিট সেলস আর সাবজেক্ট টু 5% ডিসকাউন্ট। অর্থাৎ তুমি প্রথম মাসে যখন, অর্থাৎ যেই মাসে তুমি বিক্রি করছিলা তখন যখন তুমি টাকা কালেক্ট করো, অর্থাৎ জানুয়ারি মাস দিয়ে একটু উদাহরণ দিই, জানুয়ারি মাসে আছে আমার 50,000 টাকা, আমি যখন জানুয়ারি মাসে এই 50,000 টাকা নিব তখন 5% ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে আমরা কি করছি, যেহেতু 2টা ডিসকাউন্ট রেট, একটা হলো 5%, একটা হলো 2.5%। 5% হলো যখনই তুমি পণ্য বিক্রি করে টাকা পাবা তখন 5% ডিসকাউন্ট দিবা, আর পরে যে টাকা কালেক্ট করবা 50% সেটার উপর দিবা তুমি 2.5% ডিসকাউন্ট। তো আমরা এই জন্য 2টা ডিসকাউন্টের ঘর দিছি, লেস 5% ডিসকাউন্ট আর একটা লেস 2.5% ডিসকাউন্ট। অর্থাৎ এই 50,000 টাকার উপর আমরা একবার দেখাইছি 5% ডিসকাউন্ট করার পরে কত টাকা সেটা, আবার 2.5% ডিসকাউন্ট করার পরে কত টাকা থাকে সেটা করছি। অর্থাৎ 50,000-এর 5% তুমি বিয়োগ করে দিবা, 47,500 বের হবে। 40,000-এর 5% কমায় ফেললে 38,000 হবে। তারপরে 70,000-এর 5% কমালে হবে 66,500। 60,000-এর 5% কমাইলে 60-এর সাথে 5% করলে 3,000 হয়, 3,000 কমাইলে 57,000 হয়, ঠিক আছে। একইভাবে আমরা 2.5%-এর টাকা ওই 50%-এর থেকে বাদ দিব, দিলে এই টাকাগুলো আসবে। তো আমাদের শর্ত বলছিল কি, যে 50% টাকা যেই মাসে বিক্রি হয়েছিল সেই মাসে পাবে, অর্থাৎ যেই মাসেরটা সেই মাসের ডিসকাউন্ট করার পরের ব্যালেন্স হলো এইটা, আর যেই মাসেরটা সেই মাসের পরবর্তী মাসের ডিসকাউন্টের ভ্যালু হলো এইটা। অর্থাৎ এই 2টা টাকায় আমার ট্রান্সফার করতে হবে এখানে। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসে 47,500 ডিসেম্বরেই পাবা, কিন্তু ডিসেম্বরের বাজেট নাই বিধায় এই টাকাটা আমি কোথাও আনি নাই বাজেটের মাসে। আবার বাকি যে 50% টাকা আছে, অর্থাৎ 48,750, এটা কবে যাবে, পরের মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে। দেখো জানুয়ারি মাসে বাজেট আছে দেখে আমরা জানুয়ারি মাসে বসে দিচ্ছি। আবার ফেব্রুয়ারি মাসে ডিসকাউন্ট করার পরে টাকা আসছে 38,000, এইটা যাবে জানুয়ারি মাসেই, আর এই টাকাটা যাবে ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ এইটা হলো যেই মাসেরটা সেই মাসে বসাবো, আর এইটা হলো পরের মাসে বসাবো। 2টা অ্যামাউন্ট আমরা বের করে রাখছি। তাহলে আবার যখন তুমি ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তুমি বসাবা 66,500, আর ফেব্রুয়ারি পরে কি মার্চ মাসে বসাবে এইটা। আবার মার্চ মাসেরটা মার্চ মাসেই বসাবা 57,000, বাকি টাকাটা বসতো এপ্রিল মাসে, কিন্তু এপ্রিল মাসের বাজেট নাই বিধায় এটা আমাদের শো করতে হয় নাই।
এই টোটাল জানুয়ারি মাসে কালেকশন এত, ফেব্রুয়ারিতে কালেকশন এত, আর মার্চ মাসে কালেকশন এত টাকা। এরপর আমরা যাবো ক্যাশ বাজেটে। এটা একদম ইজি, এটা তো আমরা আগেই বলছি যে ওইখান থেকে আমরা যে ওয়ার্কিং গুলা করছি সেই ওয়ার্কিং গুলা এখানে ধরে ধরে বসায় দিব। আচ্ছা দেখো, প্রথমে আমরা কি বসাবো? প্রথমে বসাবো ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল কোশ্চেনে কত? 25,000 টাকা। এই 25,000 টাকা আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স বসালাম, তার সাথে যোগ হবে ক্যাশ সেলস করছিলাম, এই যে ক্যাশ সেলস, হ্যাঁ এখানেও ক্যাশ সেলস আছে। আবার আমাদের সরি এটা না, তো ক্যাশ সেলস তো উপরে আছে। এই যে দেখো জানুয়ারি 1,40,000, 1,52,000, 1,21,000, 1,40,000, 1,52,000, 1,21,000, ঠিক আছে। আর ক্যাশ কালেকশন করছিল এই যে এই টাকাগুলো, এগুলো আমরা বসাই দিছি এখানে, তিনটার করে তিনটা বসাই দিছি। এই তিনটা ব্যালেন্স যোগ করে আমার টোটাল ক্যাশ রিসিভের ব্যালেন্স আসছে। আর এগুলো পরে আসবে এই ব্যালেন্স গুলো। ক্যাশ পারচেজ করছিলাম আমরা, এই যে ক্যাশ পারচেজ দেখো জানুয়ারি মাসে ক্যাশ করছে 18,000, ফেব্রুয়ারিতে 24,000, মার্চ মাসে 18,000, এই তিনটা আমরা বসাইছি 18, 24, 18। আর ক্যাশ পেমেন্ট আছে এখানে 1,44,000, 1,62,000, 2,16,000, 1,44,000, 1,62,000, 2,16,000 টাকা বসাইছি। তারপরে ওয়েজেসে আমাদের যেই মাসেরটা সেই মাসে আমরা বসাই দেবো। এই যে আদার পেমেন্ট আছে না, সরি আদার পেমেন্ট না, এই যে 10,000 টাকা প্রতি মাসে মজুরি ছিল, 10,000 করে আমি প্রতি মাসে বসাই দিছি। আদার পেমেন্টের ব্যাপারে কিছু বলে নাই বিধায় আমরা আদার পেমেন্টটা যেই মাসেরটা সেই মাসে টাকা বসাই দেবো। 20, 12, সরি 20, 22 আর 21, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে বসাবো। দেখো 20, 22, 21 বসাইছি। আর ওই যে শেষের মাসে ডিবেঞ্চার বাবদ খরচ আছিল, ডিবেঞ্চারের ইন্টারেস্ট 5,000। তাহলে এই সবগুলো যোগ করে করে আমরা বসাইছি, এই চারটা যোগ করছি, এইখানে পাঁচটা যোগ করছি। তাহলে এই রিসিপ্ট থেকে পেমেন্ট বাদ দিছি, ব্যালেন্স বের হয়েছে, এই ব্যালেন্সটা আমরা এখানে বসাইছি। এই ব্যালেন্স আর এবং এই দুইটা ব্যালেন্স যোগ করে আমার 3,17,250 হয়েছে। এই রিসিপ্ট থেকে পেমেন্টের ব্যালেন্স বাদ দিয়ে 99,250, এই 99,250 আবার শুরুতে বসবে। সেখান থেকে আমরা দুইটা রিসিপ্ট আছে, দুইটা রিসিপ্ট যোগ করলাম, করে আমাদের টোটাল রিসিপ্ট আসলো 3,35,500, পেমেন্ট ছিল 2,70,000, আমাদের লাস্ট ব্যালেন্স আসতেছে মার্চ মাসে 75,500 টাকা। ঠিক আছে, তো তোমাদের বাসার কাজ থাকবে এইগুলোই, আবার খাতায় করবা বুঝে। আমি একটু পরবর্তী ক্লাসে আমরা নতুন যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো, ঠিক আছে।